সংবাদ বিশ্লেষণের আজকের পর্বে আজকে যারা আমাদের সঙ্গে আছেন স্বাগত জানাই। দূরে কাছে সবাই, দেশে বিদেশে সব জায়গাতে একেবারে টেলিভিশনের মুখোমুখি যারা, তাদেরও স্বাগত জানাই। আর ওদিকে অনলাইনেও কিন্তু আমরা আছি। এশিয়ান টিভি অনলাইনে ইউটিউবে গিয়ে আপনি সার্চ দিলেই আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখা যাবে। তো প্রতিদিনের মতো আমাদের হাতে যতগুলো সংবাদপত্র থাকে, আজকে একটি বিষয় যে আমাদের সঙ্গে রয়েছে অনলাইন সংস্করণগুলো, কারণ আজকে পত্রিকার জন্য ছুটির দিন থাকাতে এই অনলাইন সংস্করণগুলোই আমাদের হাতে চলে এসেছে। প্রিয় দর্শক, তারপরেও কথা হবে। আর অন্যান্য বিষয়ের ভেতরে এই কদিনের পত্রপত্রিকায় যে বিষয়গুলো নিয়ে এসেছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো অতিথির সঙ্গে। সঙ্গে রয়েছে আমি মঞ্জুরুল হক। আজকে সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের একেবারে শুরুর পত্রিকাটা দিয়েই আমরা শুরু করে একটু অন্য প্রসঙ্গে যাব। জনকণ্ঠ বলছে আমাদের একেবারে শুরুর পত্রিকা, মাদক কারবার বেড়েছে অনলাইনে। সোমবারের আজকের পত্রিকার এটি হেডলাইন, লাল কালিতে মাদক কারবার অসম্ভব রকম। মানে আমরা সেদিন একটি ছবি দেখেছি যে একজন পথ শিশু, তার মুখে একটি পলিথিন ব্যাগ এবং তাতে মাদক, ভেতরে শ্বাস নিচ্ছে। সেই অবস্থায় সে দৌড় দিয়ে গিয়ে বাসে ঝুলন্ত একজন যাত্রীর পকেট থেকে একটি মোবাইল নিয়ে নিল। মানে ওই জায়গাটিতেও, শিশুর কাছেও কিন্তু এখন মাদক পৌঁছে গেছে। এটির অবস্থা এখন অনলাইনে। আমরা এই অনলাইন বিষয়টি নিয়ে আজকে কথা বলবার চেষ্টা করব, তবে সেটি ভালো কথা। মাদক অনলাইনে যাচ্ছে, রোহিঙ্গা সংকট সমাধানে সফলতা নেই, ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, আওয়ামী লীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া, হেডলাইনগুলো এরকম এসেছে। পুলিশকে মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সংস্কারের বিকল্প নেই। আর বিদেশের খবর, আন্তর্জাতিক খবর, গাজায় যুদ্ধবিরতি হতে পারে আগামী সপ্তাহে। আমরা এই পত্রিকাটির এই শুরুর কথাগুলো দেখে নিলাম জনকণ্ঠের। হাতে অনলাইন যদি থাকে আপনিও দেখতে পারেন। যুগান্তর তার অনলাইনে বলল যে বিএনপিতে শুদ্ধি অভিযান, প্রস্তুত অপকর্মকারীদের তালিকা। এই শুদ্ধি অভিযান নিয়ে শুধু বিএনপি কেন, আমাদের জাতীয় জীবনের প্রত্যেকটি দলকে তার ভেতরে শুদ্ধি অভিযান চালাতে হবে। আর সেই পুরনো বাজে বিষয়টির ভেতরে আমরা ফিরতে চাই না। প্রিয় দর্শক যারা রয়েছেন, আমরা বলছিলাম অনলাইনের কথাগুলি আমরা একটু বলবো। আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন এই বিষয়টি নিয়ে রফিকুল ইসলাম সাহেবের কথাগুলো নিয়ে আমরা যে বিষয়টি পেয়েছি সেটা হলো ব্যারিস্টার খন্দকার এম.এস. কাউসার আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। রাজস্ব আইন বিশেষজ্ঞ তিনি। তার আলোচনার বিষয় নিয়ে যেটি এসেছে, আমদানি রফতানি শুল্ক কর অনলাইনে সরকারি কোষাগারে জমা দেবার যে বিধানটি, সেটি, তার সুবিধা অসুবিধা। আবার ওদিকে অনলাইনে ট্যাক্স রিটার্ন দেবার ব্যাপারটি কিন্তু সহজীকরণ হয়েছে, কিন্তু এনবিআর কিছুটা পিছিয়ে যাওয়াতে প্রায় মাস দুয়েক তাদের কার্যক্রম নিয়ে আমাদের জাতীয় জীবনে রাজস্ব আয় বোধহয় একটু অসুবিধার মুখোমুখি হয়েছে। এ সকল বিষয় নিয়ে আমরা একটু আলাপ করতে চাই। স্টুডিওতে আমরা স্বাগত জানাচ্ছি ব্যারিস্টার খন্দকার এম.এস. কাউসার, রাজস্ব আইন বিশেষজ্ঞ। তাকে, কাউসার সাহেব, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে এশিয়ান সংবাদ বিশ্লেষণে। ধন্যবাদ। এই সকালে কষ্ট দেবার জন্য আমরা দুঃখিত, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের দর্শকরা উপকৃত হবেন। প্রথমেই একটি বিষয়, যে এই যে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, যে আমদানি রপ্তানি শুল্ক কর অনলাইনে সরকারি কোষাগারে জমা দেবার যে বিধানটি করা হয়েছে, এখানে আমাদের সবগুলো স্টেশন রয়েছে যেখান দিয়ে আমদানি রপ্তানি হচ্ছে। সুবিধা অসুবিধাগুলি কীরকম দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমদানি রপ্তানির যে অনলাইনে যে সাবমিট করতে হয় ডকুমেন্টসগুলো, সেই বিষয়টা আসলে অবশ্যই এতে
এটা একটা পজিটিভ স্টেপস টুয়ার্ডস অটোমেশন অফ দ্য কান্ট্রি। সো এইটা আমরা এটাকে অবশ্যই পজিটিভলি দেখার স্কোপ আছে বা দেখতেই হবে। এইটা ইনফ্যাক্ট আমাদের রাজস্ব আইনগুলো যখন বেশ অনেক দিন ধরেই ডেভেলপমেন্ট হচ্ছিল, প্রথম দিকে রাজস্ব আইনগুলোর ডেভেলপমেন্ট বা রাজস্ব আইনগুলো যে তৈরি করার ক্ষেত্রে যেই টার্গেট করা হয়েছিল যে ফুললি অটোমেশন, রাজস্ব আইনগুলোকে ফুললি অটোমেশন করা হবে সো দ্যাট আপনাকে আমরা যারা ব্যবসায়ী আছে অটোমেশন হয়ে গেলে অফিসারদের কাছাকাছি যেতে হবে না, এইটাই হচ্ছে প্রথম টার্গেট ছিল। সো দ্যাট মানে আপনার অটোমেশনের মাধ্যমে জমা দিলে এবং অটোমেশনের মাধ্যমে সমস্ত রিপোর্টগুলো পেয়ে গেলে তাহলে অফিসারদের কাছে যেতে হবে না এবং বিষয়টা অনেক ট্রান্সপারেন্সি এনশিওরড হবে। মানে আমরা যদি অনলাইন যে কোনো কথাই বলি, যখনই সেটি অনলাইন তখনই সেটি হচ্ছে আমাদের হার্ড পেপার, এটি ছাড়া আমার কোনো কাগজ কলম লাগছে না। আর সবচেয়ে বড় কথা, ওইখানে গিয়ে আমাকে ভিড় করতে হচ্ছে না, সেবা সহজীকরণ হচ্ছে। সহজীকরণ কতটা হয়েছে? সহজীকরণ কতটা হয়েছে কোশ্চেনটা অনেক বড়, এটার আনসারটা অনেক বড়। তারপরও যেটা আমি বলবো যে আমদানি রপ্তানির ক্ষেত্রে যেটা আপনি একটু আগে জিজ্ঞেস করেছিলেন যে আমদানি রপ্তানির ক্ষেত্রে অটোমেশনটা কতটা কাজে দিচ্ছে। সো আমদানি রপ্তানির ক্ষেত্রে এখন সাধারণত এখনই আমাদের দেশে কিন্তু ফরেন ইনভেস্টমেন্টের একটা ভালো ফ্লো বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। অনেক ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসছে। ফরেন ইনভেস্টররা বাংলাদেশে এসে যেই জিনিসটা দেখতে চায় যে আমাকে অটোমেশনের মাধ্যমে আমদানি রপ্তানির প্রসেসিংয়ের মধ্যে আমাকে কারোর কাছে যেতে হবে না, এটা খুব সহজে আমি যাতে করতে পারি। এবং এই যে এসআই কোডা সিস্টেম আছে, কাস্টমসের যে এসআই কোডা সিস্টেম, কাস্টমসের যে আমদানি রপ্তানি বিল অফ এন্ট্রি যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো এখন অটোমেশনের মাধ্যমে বা এগুলো অনলাইনের মাধ্যমে সাবমিট করা যাচ্ছে। এই যে একটা বিষয় হয়েছে, এটা অনেক বেশি ডেভেলপমেন্ট তৈরি হয়েছে, কারণ মানুষকে এখন আর দৌড়াতে হচ্ছে না, হয়রানি হচ্ছে না। এবং আরও যেটা আপনি বলেছিলেন যে ট্যাক্সেশনের ইস্যুতে, ট্যাক্স রিটার্নটা প্রত্যেক বছর ট্যাক্স রিটার্ন একটা বড় ধরনের বার্ডেন হয়ে যায়, আমাদেরকে প্রচুর পরিমাণ অফিসে দৌড়াদৌড়ি করতে হয়। এখন ট্যাক্স রিটার্নটা আমরা অনলাইনের মাধ্যমে দিতে পারছি। ভ্যাট রিটার্নটা প্রত্যেক মাসে আমরা এখন আমাদের আপনি জানেন যে ভ্যাট রিটার্নটা প্রতি মাসে দিতে হয়। ট্যাক্স রিটার্নটা যেমন ইয়ারলি দিতে হয়, ভ্যাট রিটার্নটা দিতে হয় প্রতি মাসে। ভ্যাট রিটার্নটা প্রতি মাসে দেওয়ার জন্য আমাদেরকে দৌড়াতে হচ্ছিল অফিসারদের কাছে। এই ব্যাপারটা আমরা এখন অনলাইনের মাধ্যমে হচ্ছে। এগুলো খুবই পজিটিভ ডেভেলপমেন্ট এবং এইটা কন্টিনিউ করা দরকার আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য। বাংলাদেশে যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এবং এখন যেই ট্রেন্ডটা চালু হয়েছে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এসে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে ম্যানেজ করছে, এটাও এক ধরনের সুন্দর ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টগুলোর জন্য আমাদের অটোমেশনটা আমাদের অনলাইনের দোরগোড়ায় পৌঁছতে হবে। এটাকে আমাদের অবশ্যই খুব পজিটিভলি নিতে হবে ব্যাপারটাকে। এই অটোমেশনটা চালু হবার ফলে আমাদের যে আমদানি রপ্তানির যে প্রক্রিয়াটি, এটির গতিশীলতা দেশীয় এবং আন্তর্জাতিকভাবে এটার প্রভাবটা কীরকম পড়বে? অবশ্যই এটা খুবই ভালো প্রভাব পড়বে। কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমসের অফিসারদের কাছে দৌড়াতে হয়, বিল অফ এন্ট্রি যেটা এন্ট্রি করার যে একটা ব্যাপার ছিল, কাস্টমসের অফিসারদের কাছে দৌড়াতে হয়। এখন এদিক দিয়ে অনলাইনে হয়ে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের পোর্টের যে কনজেশন ছিল, পোর্টের মধ্যে প্রচুর জট ছিল, এই জটগুলো এখন আস্তে আস্তে দূর হচ্ছে। এইটা যদি না হয়, আমাদের যেমন চট্টগ্রাম পোর্ট বলেন বা আরও যে পোর্টগুলো আছে, এই পোর্টগুলো গতিশীলতা কিন্তু বাড়বে না। আমাদের কাস্টমসে যত বেশি অটোমেশন হবে, যত বেশি আমরা এগুলা অনলাইনে এন্ট্রি করতে পারবো, তত বেশি আমাদের পোর্টের গতিশীলতা বাড়বে। পোর্টের গতিশীলতা বাড়লে আমাদের আমদানি রপ্তানি বাড়বে, দেশের ব্যবসা বাণিজ্য বাড়বে, ফরেন ইনভেস্টমেন্ট বাড়বে। অবশ্যই এটা ডেভেলপমেন্টের জন্য খুব বেশি প্রয়োজন। আমরা একটা ছোট্ট বিরতি নেই। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসব। আমাদের সঙ্গে আজকে এই বিষয়টি নিয়ে কথা বলছেন ব্যারিস্টার খন্দকার MS কাউসার। তার সঙ্গে কিন্তু দীর্ঘক্ষণ আমাদের কথা হবে। সমস্ত অনুষ্ঠান জুড়েই আমরা কথা বলার চেষ্টা করব যে অটোমেশনের ফলে আমদানি রপ্তানি এই শুল্কটি কিভাবে সরকারি কোষাগারে খুব সহজে পৌঁছচ্ছে, ওদিকে রাজস্ব কিভাবে আমাদের হচ্ছে। আর NBR নিয়ে একটু আমাদের চিন্তা আছে যে NBR যে একটু পিছিয়ে গেছে রাজস্ব আদায়ে, সেটুকুনের জন্য আমরা কি প্রস্তুতি নিতে পারি। আজকে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন ব্যারিস্টার খন্দকার MS কাউসার, রাজস্ব আইন বিশেষজ্ঞ, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিলেন তাদেরকে কিন্তু স্বাগত জানাই।
আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আমদানি রফতানি এইসব ক্ষেত্রে শুল্ক তার ব্যবস্থাপনাটি অটোমেশনের ব্যাপার অনলাইনে, তারপরে রাজস্বগুলো আদায় নিয়ে একটু কথা হবে। আমরা কথা বলছিলাম ব্যারিস্টার সাহেবের সঙ্গে, ব্যারিস্টার কাউসার, এই যে অনলাইনে যে ইনভেস্টগুলো আপনি চাচ্ছেন, দেশ যে ইনভেস্ট দরকার, পরিবেশটা কি আমরা সেরকম তৈরি করি? আমাদের দেশে পরিবেশটি আপনি কি দেখেছেন একজন আইন বিশেষজ্ঞ হিসেবে? আমরা যারা ইনভেস্ট করবে তাদের সঙ্গে আমাদের সততা, নিষ্ঠা, তাদেরকে আহ্বান করা, তাদেরকে সুযোগ দেয়া, এই কাজটা কি আমরা করি জাতীয় জীবনে? খুবই ভালো একটা কোশ্চেন করেছেন। যেহেতু আমরা ল প্র্যাকটিস করছি, আমাদের খুবই এটা সুযোগ হয়েছে যে আমরা ক্লায়েন্টদের কাছাকাছি যাওয়ার, এবং আমি কিছু ফরেন ইনভেস্টরকে নিয়ে কাজ করছি। ফরেন ইনভেস্টরদেরকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে ফরেন ইনভেস্টররা ইনভেস্ট করার জন্য আমরা একটা দেখা গেছে কিছুদিন আগে বিদার যে এক্সিকিউটিভ চেয়ারম্যান সাহেব খুব সুন্দর একটা প্রোগ্রাম করেছেন, এর মাধ্যমে আমরা অনেক ফরেন ইনভেস্টরদেরকে ইনভাইট করছি, বা আগে থেকেও আমরা ইনভাইট করছিলাম। কিছু ডেভেলপমেন্টস দেখে ওনারা বাংলাদেশে ইনভেস্ট করতে এসছেন, কিন্তু সেই ইনভেস্টমেন্ট করতে এসে ওনারা আসলে কতটা সুন্দর এনভায়রনমেন্ট পাচ্ছেন সেটা একটা কোশ্চেন। কারণ হচ্ছে আমাদের মধ্যে আসলে আমি শিওর না যে আমাদের মধ্যে কতটা সততার অবস্থা আছে। কারণ হচ্ছে যখন আমরা একটা ফরেন ইনভেস্টর আসে, তাকে আমরা সর্বোচ্চ সততার সাথে এবং সবচেয়ে সুন্দর ফেসিলিটিসগুলো দিতে হবে। সেইগুলো আসলে দেখা গেছে যে আমরা ফরেন ইনভেস্টর একজন ইনভেস্টমেন্ট, ফর এক্সাম্পল আমার একটা শু ফ্যাক্টরি আছে, সেটাতে একটা ফরেন ইনভেস্টর এসে সেটা ম্যানেজমেন্টের দায়িত্বটা নেবে। এখন তার সাথে আমার যে একটা এগ্রিমেন্ট হবে, সেই এগ্রিমেন্টটার আসলে এনফোর্সেবিলিটি কতটুকু, দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে ভায়োলেশনস হচ্ছে। ওরা ফরেন ইনভেস্টরদেরকে আমরা ঠিকমতো ফেসিলিটিসগুলো দিচ্ছি না, তাদেরকে কথা অনুযায়ী তাদের সাথে কাজ করছি না। এখন এই একটা ডকুমেন্ট বা একটা এগ্রিমেন্টের উপর বেস করে যে তাদেরকে আমি জায়গাটা করে দিচ্ছি, সেই জায়গাটা আসলে কতটা সিকিউর। মানে ব্যারিস্টার কাউসার, এইখানে একটি প্রশ্ন, সেটি হলো যে সুবিধাটি তাকে আবার দেবার কথা, এই দেশের মানুষ হিসেবে এই দেশের তারা বিনিয়োগ করতে এসছেন, এটা কি সম্ভব না আসলে দেয়া? অবশ্যই সম্ভব, এটা অবশ্যই সম্ভব এবং দেয়া উচিতও আমাদের। কারণ হচ্ছে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট অনেক বেশি পরিমাণে প্রয়োজন। এখন আমরা যদি একজন ইনভেস্টরকে ফেসিলিটিস না দেই, একজন ইনভেস্টরকে যদি প্রবলেমে ফেলে দেই, তাহলে কিন্তু তার কাছ থেকে শুনে আরেকজন ইনভেস্টর বাংলাদেশে আসবে না। সো বাংলাদেশে তাদেরকে অনেক বেশি ফেসিলিটিস দিতে হবে। মানে সমস্যাটা কি মানসিকতার নাকি আমাদের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা? প্রবলেম আমাদের দুই দিকেই আছে, আসলে মানসিকতারও প্রবলেম আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচারেরও অনেকগুলো সমস্যা আছে। কারণ একজন ফরেন ইনভেস্টর এসে আমাদের যে বর্তমান যে ব্যবসাটাতে আসবে উনি, সেই ব্যবসাটার বর্তমান স্টেট কি সেটা সার্চিং দিয়ে খোঁজখবর নিয়ে, এটা অনেক একটা সময়ের একটা ব্যাপার। আবার আমাদের মধ্যে মানসিকতার একটা ব্যাপার আছে যে আমি আসলে ওনার কাছ থেকে ওনাকে যেই ফেসিলিটিসগুলো দেওয়ার কথা, ওনাকে ল্যান্ডটা দেওয়ার কথা, ওনার বন্ড লাইসেন্সটা ট্রান্সফার করে দেওয়ার কথা, ওনার অন্যান্য আমার কোনো ধরনের ক্লেইমস নাই, সরকারি কোনো ক্লেইমস নাই, এই বিষয়গুলো দেখার কথা, জমিটার মধ্যে আনডিসপিউটেড থাকার কথা জমিটা, এই যে বিষয়গুলো আমি এনশিওর করার কথা ছিল, আমি কতটা আসলে এনশিওর করতে পারছি সেটা একটা ইম্পর্টেন্ট। এই টোটাল বিষয়টা এখন আমরা অনলাইনে এই যে সমস্ত লেনদেন, আমাদের যত কিছু, এটি এখন চালু হয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ এবং বিশ্বের সকল ইনভেস্টর যারা আছেন তারা এই সুবিধাটা পাবেন। দ্বিতীয় একটি প্রসঙ্গে যেতে চাই, অনলাইনে ট্যাক্স রিটার্নের যে সুবিধাটি সরকার দিয়েছেন, এটির থেকে আমরা কিভাবে উপকৃত হব? জি, অনলাইনে ট্যাক্স রিটার্ন আমি যেটা আগে বলেছি, অনলাইন বিষয়টাই আমাদের মানুষকে ফেসিলিটেট করার জন্য, মানুষকে দোরগোড়ায় যাতে না যেতে হয়, সব জায়গায় দাঁড়ে দাঁড়ে যাতে ঘুরতে না হয়, সেই কারণে অনলাইনে ট্যাক্স রিটার্নটাও আমাদের এইভাবেই আমাদেরকে হেল্প করে। সো দ্যাট আমরা ঘরে বসেই আমি আমার ট্যাক্স রিটার্নটা আমি জমা দিতে পারছি, আমি কারোর কাছে যেতে হচ্ছে না। ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে যেই সমস্যাটা আমাদের হয় যে আমি দেখা গেছে যে আমার কনসালটেন্ট আমার ট্যাক্স রিটার্নটা সাবমিট করে, আমি এটার কপিও সবসময় পাচ্ছি না, বা আমি অনেক সময় জানতে পারছি না যে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, এই ব্যাপারগুলো। এখন অনলাইনে ট্যাক্স রিটার্ন হলে আমি আমার অংশটা বুঝে আমার মতো করে করতে পারবো। সো দ্যাট মানে পরবর্তীতে যাতে কোনো ডিসপিউট আসলে, কোনো প্রবলেম আসলে আমি আমার মতো করে ফেস করতে পারি, এবং আমার বিষয়টা আমি সবচেয়ে ভালো জানি। এইটাই হচ্ছে একটা বড় ফেসিলিটি অনলাইনে ট্যাক্স রিটার্ন। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আমরা সম্প্রতি যেটা দেখেছি যে এনবিআর অন্তত মাস দুয়েক পিছিয়ে গেছেন দাবি দেওয়া ইত্যাদি বিভিন্ন কারণে।
তাতে রাজস্ব আদায় এবং এই চ্যালেঞ্জটা এখন আমরা কিভাবে মোকাবেলা করতে পারি? এখন মোকাবেলা করতে পারি, এইটার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই সময়টাতে কি হয়েছিল। আচ্ছা, ওই সময়টাতে যেটা হয়েছিল যে প্রায় 2500 কোটি টাকা প্রতিদিন ক্ষতি হতো, প্রতিদিন 2500 কোটি টাকা ক্ষতি হওয়ার এই যে একটা ব্যাপার ছিল, সেইটার এখন এসে সেটার চাপ পড়েছে। সরকার আসলে এই বিশেষ করে জুন জুলাই এই সময়টাতে কালেকশনের ফাইন্যান্সিয়াল যে কালেকশনটা, রেভিনিউ কালেকশনের একটা বড় সময় থাকে। এই সময়টাতে এই ধরনের একটা আন্দোলন একটা দেশকে অনেক দূর পিছিয়ে দিয়েছে। 2500 কোটি টাকা প্রতিদিন যদি ক্ষতি হয়ে থাকে, এই যে সময়টা ক্ষতিটা হয়েছে, এই সময়টাকে কিভাবে কভার করা যাবে? হয়তো এনবিআর পজিটিভভাবে দেখছেন যে হ্যাঁ এটা হয়ে যাবে এটসেট্রা এটসেট্রা, কিন্তু আমরা আসলে বিশ্বাস করি বা আমরা মনে করি যে এটা আসলে ঠিকমতো কালেকশনটা হবে না, বা এইটা খুব বেশি একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। আমাদের বাজেটটা অনেক বড় ধরনের, প্রায় 7 লক্ষ কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকার একটা বাজেট। এত বড় বাজেটকে ফেস করা, আবার এই সময়টাতে এত বড় ধরনের একটা চ্যালেঞ্জ, এটা আসলে কোনোভাবেই আমাদের দেশের জন্য ভালো কিছু হয়নি। এবং এইটা যাতে পরবর্তীতে কোনোদিন আর যাতে এই ঘটনাটা না ঘটে, কারণ ওনারাই হচ্ছেন আমাদের রেভিনিউ কালেকশনের সব মেইন স্টেক হোল্ডার। তো ওনারা যদি এইভাবে এক ধরনের একটা আন্দোলন করে একটা দেশটাকে পিছিয়ে দেন, তাহলে আমাদের চট্টগ্রাম পোর্টে দেখা গেছে প্রচুর কনজেশন হয়ে গেছে, প্রচুর। তাহলে আমাদের ব্যারিস্টার সাহেব, আমাদের আন্দোলন আমরা যেটাই করি, দাবি দেওয়া যেটাই হোক, সেটা আমার দেশকে বাঁচিয়ে তো করতে হবে। অবশ্যই দেশকে বাঁচিয়ে করতে হবে। আন্দোলন দেশকে ক্ষতি করে তো আন্দোলন করা যায় না। আন্দোলন তো একটা ব্যক্তিগত অর্জন, কিন্তু দেশ তো একটা পুরা দেশের ক্ষতি তো এইভাবে করা যায় না কোনোভাবেই। তাহলে মোটামুটি আমাদের একটা বিশাল পরিমাণ রাজস্বের ক্ষতি হয়েছে ওই কদিনে। আমরা যে দাবি দেওয়ার জন্য যে আমাদের সরকারি কর্মকর্তারা কর্মচারীরা যে দাবি দেওয়াটা করেছেন, এই বিষয়টি মাথায় রেখেই আসলে কাজ করা দরকার, কারণ রাজস্ব ছাড়া আসলে দেশের উন্নয়ন করা কঠিন। মোটামুটি আমরা আপনার কাছ থেকে জেনে নিলাম যে অনলাইনে যে বিষয়গুলো আমাদের সুবিধাগুলো দিয়েছে সেই বিষয়, এনবিআর-এর বিষয়টি, ট্যাক্স রিটার্নের বিষয়টি, সবকটি বিষয় আজকে সকালে এশিয়ান টেলিভিশনে কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ব্যারিস্টার খন্দকার এম.এস. কাউসার সাহেবের সঙ্গে, রাজস্ব আইন বিশেষজ্ঞ তিনি। আমদানি রপ্তানি শুল্ক এটি অনলাইনে দেয়া যাচ্ছে, আমাদের ট্যাক্স রিটার্ন তো অনলাইনে আছেই। এটি সুবিধাগুলো আপনারা জানলেন যে কিভাবে ট্যাক্স রিটার্নটা আমি যদি অনলাইনে দিই আমার কাছে কপিটি থাকছে, অনেক সুবিধা। কোনো পরিবর্তন করতে হলে, কিছু করতে হলে আমিই করতে পারছি। আর ওদিকে এনবিআর-এর দাবি দেওয়ার জন্যে আমরা যতটুকুন পিছিয়ে গেছি রাজস্ব বিভাগে, সেটিতে আবার ফিরে যেতে হবে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমাদের যেতে হবে। এর আগে আজকের প্রথম আলোর একটি খবর বলি। চালের দাম বাড়ছে, চাপে গরিব মানুষ। খাদ্যের দাম বিষয়টি, এক মাসে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 5 টাকা, মাঝারি ও সরু চালের দাম এটাও বাড়তি। 24-25 অর্থ বছরে আমদানি 13 লাখ মেট্রিক টন। বিশ্ববাজারে দাম কমেছে, তবে দেশে এখন আমদানি বন্ধ। শুল্ক হার বেড়ে আবার 67.5%। মানে এটি আমাদের, যেহেতু এক সময় তো বলা হতো মাছে ভাতে বাঙালি, ডালে ভাতে বাঙালিও হলেও এই ভাতের জন্য তো চালটি লাগবে, সেটির দাম বেড়ে গেলে আমাদের সর্বক্ষেত্রে একটি হাহাকার তৈরি হয়। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয়, মির্জা ফখরুলের কথাটি সংবাদ সম্মেলনে তিনি কথাটি বলেছেন। ঐকমত্য কমিশন বলছে সংসদের উচ্চকক্ষ কতটা ভারসাম্য আনতে পারবে। ধ্বংসস্তূপের ভেতরে হারিয়ে যাওয়া মেয়ের খোঁজে বাবা। টেক্সাসে যে বন্যাটি হয়েছে তার একটি ছবি। আরেকটি নতুন খবর, নতুন দল গঠন করছেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষটি। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ ইলন মাস্কের। আমরা এই দিয়ে আমাদের আজকের কথাগুলো শেষ করতে চাই। প্রিয় দর্শক, যেতে হচ্ছে এশিয়ান সংবাদ বিশ্লেষণের আজকের যে কথাগুলো আমরা জানলাম আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে, সেটি হচ্ছে বেশ একটু ক্ষতি হয়েছে এনবিআর-এর
যে দাবি দেওয়া তার মধ্যে 2500 কোটি টাকা যদি প্রতিদিন আমরা পিছিয়ে যেতে থাকি সেটি অর্জন করা সত্যি কঠিন। ট্যাক্সটা অনলাইনে দিন, আর হচ্ছে আমদানি রফতানির সকল শুল্ক এটি কিন্তু অনলাইনে দেবার ব্যবস্থা হয়ে গেছে। সুতরাং আমরা চিন্তা করছি যে আমরা সারা বিশ্বে রফতানিতে ছড়িয়ে যাব, আর যারা আমাদের দেশে ইনভেস্ট করবেন তাদের যেন একটা চমৎকার পরিবেশ দিতে পারি, তাদের যেন একটা বিশ্বাসযোগ্য অবস্থান দিতে পারি, যাতে তার কাছ থেকে শুনে অন্যান্যরা আমার দেশে বিনিয়োগ করতে আগ্রহী হয়। দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন। এশিয়ান সংবাদ বিশ্লেষণের আজকের সকালে যোগ দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা। শুভ সকাল।